আজকের 18ই ফেব্রুয়ারি বুধবার 2026। আজকের এই দিনটাকে আমি আমাদের এই গোবর্ধনপুর সংগ্রহশালার ইউটিউব চ্যানেল শুভদিন হিসেবেই মনে করছি, কারণ আজ থেকে আমরা এই ইউটিউব চ্যানেলে নানা তথ্যভিত্তিক আলোচনা করব, তা আপনারা দেখতে পাবেন। আজকের এই গোবর্ধনপুর একটা গ্রামকে কেন্দ্র করে এই সংগ্রহশালার নামকরণ হয়েছে গোবর্ধনপুর সুন্দরবন প্রত্ন সংগ্রহশালা। কিন্তু সংগ্রহটা, এই প্রত্নবস্তু সংগ্রহটা গ্রাম ভিত্তিক গড়ে তুলিনি। এটা সুন্দরবনের প্রায় 20টা মতো বদ্বীপে গিয়েই বিভিন্ন ধরনের যে প্রত্ন সামগ্রী, সেটা দীর্ঘ 38 বছর ধরে সংগ্রহ করে চলেছি, এবং এই সংগ্রহের মধ্য দিয়ে যে সুন্দরবনের প্রাচীনত্ব ছিল সেটা বিশ্বের দরবারে প্রমাণ করতে পেরেছি। আমি এই সংগ্রহটা একেবারে ছোটবেলা থেকে শুরু করি, এবং পরবর্তীকালে বহু গবেষক, বহু সাংবাদিক, বহু প্রফেসর এবং বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা এসে, এবং বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররাও এসে এখানে বারবার তারা গবেষণা ভিত্তিক আলোচনা করেছে, এবং তারা জেনে গেছে যে সুন্দরবনের আদি ইতিহাস কত প্রাচীনত্ব। তবে ওনাদের কাছে যতটা প্রাচীনত্ব মনে হচ্ছে, তা আমি কাজ করতে গিয়ে তার থেকে অনেক গভীরে, অনেক সুদূর প্রসারিত যে একটা এই সুন্দরবনের বদ্বীপগুলোই যে ইতিহাস লুকিয়ে রয়েছে সেটা অনুমান করতে পেরেছি। তাই আপনাদের কাছে আমার বক্তব্য, এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি ধীরে ধীরে সব বিস্তারিত আপনাদের কাছে আলোচনা ভিত্তিক সমস্ত বক্তব্য রাখব। সেটা অনেকের অনেক বিষয় প্রশ্ন জেগেছে, অনেক আমাকে ফেসবুকেও মন্তব্য করছে, বা অনেকে পর্যটকরা বা গবেষকরা এসেও এখানে প্রশ্ন করে, কেন, কিভাবে এই সংগ্রহটা শুরু করলাম। এটা সম্পর্কে অনেকের প্রশ্ন জেগেছে, এবং তারা নানা বিষয় প্রশ্ন করেছে। এটা নিয়ে যদি বলি, যে প্রথমত আমার ছোটবেলায়, তখন ওই ক্লাস 2-এ পড়ি, সেই সময় দেখছিলাম যে ক্লাস 2-এ আমাদের সে সময় ইতিহাস পড়ানো হতো, প্রশ্ন উত্তর পর্ব ইতিহাসগুলো। সেই ইতিহাসে ছোট ছোট করে প্রশ্নগুলো দেওয়া থাকতো, এবং পরের লাইনে সেটাকে উত্তর দেওয়া হতো। সেই ইতিহাস বইতেও রামায়ণ মহাভারতের কথা উল্লেখ করেছিলেন সে সময়। ফলে সেটা
পড়ে আমার সেই সময় মনে হচ্ছিল যে ইতিহাসে আমরা এই রামায়ণ মহাভারতের কথাটা পড়ছিলাম, তখন আমার খুব বয়স কম, 8-9 বছর হবে। আমি একটু মানে দারিদ্রতার অভাবের কারণে অনেক বেশি বয়সে পড়াশোনা শুরু করি। যতটুকু করেছি সেই সময় মনে হচ্ছিল যে রামায়ণ তাহলে আজ থেকে কত বছর আগে রামায়ণ, মহাভারত কত বছর আজ থেকে কত বছর আগে মহাভারত। তা সেই প্রশ্নটা জাগছিল। পরবর্তীকালে আমি যখন সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হতাম, দেখতাম যে মাটির তলায় চাপা পড়েছে আছে ইতিহাস। সেগুলো সমুদ্রের জলের আঘাতের ফলে, ঢেউয়ের ফলে ভূমি ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত। এই যে ভূমি ক্ষয় হচ্ছে, সেটা প্রায় 30 ফিট ডিপ হয়ে সমুদ্র স্থলভাগকে গ্রাস করছে। এই যে গ্রাস করছে, প্রতিনিয়ত উপকূলগুলো ক্ষয় হচ্ছে। আমি আজ থেকে সেটা প্রায় 50-51 বছর আগের থেকে অনুমান করতাম। তখন আমার বয়স ছিল মাত্র 7-8 বছর। এই যে ক্ষয় করছে, সুন্দরবনগুলো ক্ষয় হচ্ছে, ক্ষয় হওয়ার ফলে দেখছি প্রচুর ইটের স্ট্রাকচার, খোলামকুচি মাটির সঙ্গে আটকে আছে। সেগুলো ঢেউতে মাটি সরে যাওয়ার ফলে একটু একটু করে বেরিয়ে পড়ছে। প্রচুর খোলামকুচি এবং ইটের স্ট্রাকচার, ওখানে দালান কোঠা ছিল এরকম। সেই জায়গাটা হচ্ছে গোবর্ধনপুর, হচ্ছে আমাদের এই অঞ্চলের 5ম খণ্ড গ্রাম। 6ম খণ্ড হচ্ছে একটা জায়গা রেখে দিয়ে গিয়েছিল ইংরেজরা, সেটা হচ্ছে প্রায় 6000 বিঘে জায়গা। সেটা জঙ্গল থেকে গেছিল দক্ষিণ দিকে, সমুদ্র যেদিক থেকে এগোচ্ছে, এবং সেই 6000 বিঘে জায়গা পরবর্তী আর গ্রামটা ছিল 5700 বিঘের মতো জায়গা। ফলে এই যে 6000 বিঘে জায়গা, তার দক্ষিণে ক্ষয়টা ছিল, পূবেও গ্রামটা ক্ষয়ে আসছে দেখছিলাম, পশ্চিমেও ক্ষয়ে আসছে। কিন্তু বিশাল পরিমাণের একটা ধ্বংসস্তূপ দক্ষিণ সাইডে দীর্ঘ, আমি ভাঙতে দেখেছি প্রায় 30 বছর, 35 বছর ধরে। আমি তারও আগে থেকে ভেঙে আসছে, কিন্তু আমি দেখছি 35 বছর ধরে ভেঙে আসছে। এই যে দক্ষিণ সাইডে এই যে ভাঙনটা হওয়ার ফলে যে খোলামকুচিগুলো বেরিয়ে পড়তো, আমি ছোটবেলায় বড়দের প্রশ্ন করতাম, দাদু এইগুলো কি জিনিস, এগুলো এভাবে মাটির তলায় কেন? এই প্রশ্ন সেই ছোটবেলা থেকে বড়দের কাছে। সেখানে তারা বলতো এগুলো না আগেকার মানুষের জীবন যাত্রা এখানে ছিল, ঘর বাড়ি ছিল, তাদের এই ভূমি ইয়েতে মানে সেগুলো মাটির তলায় চাপা পড়েছিল, এখন মাটি ক্ষয়ের ফলে বেরোচ্ছে। সেই ছোটবেলায় আমার প্রশ্নটা জেগেছিল। ফলে আমি পরবর্তীকালে যে সংগ্রহের কাজে আসি, সেটা অনেক পরে, এর মাঝখানে অনেকগুলো ঘটনা রয়েছে, আমি সেগুলো বলবো এক এক করে। এই গেল 2টো ঘটনা। 3টে ঘটনা হচ্ছে আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন ইতিহাস বইতে একটা কলসের আকৃতি ছবি দেওয়া আছে। সেই কলসটা ঐতিহাসিকবিদরা গবেষণা করে বলেছে এই কলসটা হচ্ছে
সিন্ধু সভ্যতার পটারি। ফলে সিন্ধু সভ্যতার পাত্র যেভাবে তার গঠনটা দেখছিলাম, সেটা দেখে আমি সিন্ধু সভ্যতার এই ধরনের জিনিস হয় তখন মনে হচ্ছিল। পরবর্তীকালে ক্লাস 4-এ পড়েও ইতিহাসের সম্পর্কে নানা গবেষণামূলক তথ্য তখন জানতে পারি। এরপরে আমি চলে আসি, আমি ক্লাস 4 পাস করি 14 বছর বয়সে। মানে অভাবের তাড়নে 1 বছর পড়ি তো 2 বছর পড়তে পারি না। পোশাক আশাক নেই, পেটে দানা পানি জোটে না, শাপলা, শামুক, সাউর, লাউ এইগুলো সমস্ত সেদ্ধ করে 3-4 দিন 5-7 দিন পর্যন্ত আমাদের দিন কেটেছে। ফলে এইরকম একটা অবস্থায় আমার পড়াশোনা এগোতে পারলো না। 1 বছর 2 বছর করে গ্যাপ যায়, তারপরে একটু আবার পড়াশোনা শুরু করি। ফলে এই অবস্থায় আমি ক্লাস 4-এ পড়া বন্ধ করে দিয়ে সেই 14 বছর বয়সেই আমি দিনমজুরি খাটা শুরু করি। দিনমজুরি খাটা শুরু করার সময় আমার বছর 2 দিনমজুরি করেছি। তারপরে অ্যাপেন্ডিকোলাইটিস নামে একটা অসুখ আমার হয়। সেটা কলকাতায় আমি প্রায় 7টা হসপিটালে ঘুরেছি। আমার সেটা লাস্ট পর্যন্ত ওখানেও সারলো না। কিন্তু ওই কলকাতা ঘোরার সুবাদে আমি রবিবার আউটডোর হয় না, ফলে সেই দিন ফ্রিতে থাকার ফলে ইন্ডিয়ান মিউজিয়াম দেখলাম। এই ইন্ডিয়ান মিউজিয়ামে দেখতে দেখতেই মনে হচ্ছিল কি করে আদিম সভ্যতার নানা সমস্ত হাতিয়ার, তাদের যে ভাস্কর্য, তাদের ইতিহাসের যত তথ্যমূলক জিনিস আমি সেখানে দেখছিলাম এবং বারবার মনে হচ্ছিল যে আমার বাড়ির সামনে যে সব মাটির তলায় চাপা পড়ে আছে, হ্যাঁ ওখানে দেখছিলাম যে ডাইনোসর, গন্ডার, হাতি এরকম ভারী ভারী প্রাণী। ফলে সেখানে মনে হচ্ছিল বারবার যে আমার বাড়ির সামনে যেসব মাটির তলা থেকে বেরোচ্ছে, যেসব খোলামকুচি বা জীবাশ্ম ইটের স্ট্রাকচার, তাহলে ওগুলো তো এত প্রাচীন হতে পারে। তা তখন ভাবছিলাম যে যদি ওগুলো এত প্রাচীন হয়, আজকে জাদুঘরের দেখার জন্য মানুষ হাজার হাজার মানুষ ভিড় করছে, তাহলে এক সময় ওখানে সংগ্রহ যদি করতে থাকি তাহলে এক সময় তো প্রচুর মানুষ আসবে সেই সংগ্রহশালায় দেখতে। এটা সেদিনের স্বপ্ন ছিল ইন্ডিয়ান মিউজিয়ামে দেখতে দেখতে। পরবর্তীকালে আমি দুপুরে এই সন্ধ্যের সময় খেতে বসেছি, 8:30টার সময় চীনের রেডিও বেজিং বলে একটা বাংলা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি হয় সংবাদ বিচিত্রা নামে। সেখানে নানা দেশের বিচিত্র সমস্ত খবরগুলো প্রকাশিত হয়। একদিন শুনছি যে ওই বিচিত্র সংবাদে বলছে চীনে একটা মূর্তি পাওয়া গেছে, আজ থেকে ওই 38-40 বছর আগের কথা। সেই মূর্তিটার মূল্য হচ্ছে আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রায় 2.5 লক্ষ টাকা। মূর্তিটা হচ্ছে কাঁধে তলোয়ার, একজন ব্যক্তি ঘোড়ার উপরে বসে আছে এবং সেই ঘোড়ার উপরে যে বসে আছে তার কাঁধে তলোয়ার। এটা মূর্তিটা বড় হচ্ছে 8x12 সেন্টিমিটার। তাই এই মূর্তিটার যদি এত মূল্য হয়, সেই খেতে বসেই সেটা ভাবছিলাম, যদি এতখানি মূল্য হয়
তাহলে আমার এখানে তো প্রচুর এই ধরনের জিনিস বেরোচ্ছে, তাহলে এর ঐতিহাসিক মূল্য রয়েছে। এই বলে তখন ভাবতে শুরু করি তাহলে এগুলো অবিলম্বে সংগ্রহ শুরু করা যেতে পারে। তাই সংগ্রহ করব যে তখন কিন্তু সমুদ্রের ধারে এমনিতে তো হয়তো সময় পেলাম গেলাম, কিন্তু আমি তো দিন মজুরি করি, ফলে সারাদিন লোকের বাড়িতে বা এমাংমেন্টে কাজ করি, নদী বাঁধের যে মাটি কাটার কাজ, ফলে সময় পাওয়া যায় না। তখন বেছে নেই যে মাছ ধরা জীবিকাটাকে। তাহলে মাছ ধরার সময় জোয়ার ভাটা হলে, জল নেমে গেলে মাছ ধরা হয়, আবার জোয়ার হলে আমাকে চলে আসতে হয়। তাহলে ভাটার সময় আমি সংগ্রহটাকে শুরু করতে পারবো। এই বলতে বলতে সেই দিন চলে আসে আমার প্রায় 19 বছর বয়সে। সেই সময়টা আমি ওই বড় ফাঁসের ভেটকি মাছ ধরা জাল বানানো শুরু করি, এবং সেই জালটা বানিয়ে আমি শুরু করি ওই সমুদ্রের চরে জাল পাতা, এবং ওই জায়গাটাই বেছে নেই যেখানে ওই ভাঙন হচ্ছে এবং পুরা বস্তু মাটির তলায় চাপা পড়ে আছে, প্রচুর খোলামকুচি। ফলে সেগুলোর কাছেই একেবারে জালটা পাতলাম। দুদিন জাল পেতেছি, 3 দিনের দিন একটা ওই জালে বড় ভেটকি মাছ লেগেছে। মাছটা ওজন ছিল 6 কিলো। ওই তখন ওই সূর্য ডুবি ডুবির সময়, এক কোমর জল, প্রায় 3 ফিট জল, কিন্তু ঢেউ এলে মাথার উপর দিয়ে চলে যায়। এই রকম বেলা ডুবি ডুবির সময় প্রথম সমুদ্রে নামছি এত বেশি জলে। মাছটা দেখে ঢেউয়ে, যখন ঢেউটা চলে যায় মাছটা দেখা যায়, আবার ঢেউ এলে ডুবে যায়। ফলে একটা দড়ি নিয়ে নেমেছি ওই মাছটাকে ধরে তুলে আনার জন্য। নেমে যাচ্ছি সমুদ্রের দিকে জাল ধরে ধরে, দেখি না মাঝখানে আবার একটা কিছু ভারী লাগছে। সেই ভারীটা যখন লাগছে তখনই দেখলাম যে ওই পুরা বস্তুটা একটা মোটা কিছু ভারী, তুলতে গিয়ে দেখলাম বেশ ওজন। তা ওকে জালটাকে জোর করে তোলার ফলে দেখলাম একটা জীবাশ্ম হাড়, সেই হাড়টার ওজন প্রায় 30 থেকে 35 কিলো, এবং সন্দেহ হয়ে আসছে, ভয় ভয় করছে। আমি হাড়টাকে খুলে সেখানে ফেলে দিয়ে মাছটা আনতে যাচ্ছি। তখন প্রথম এত বড় ভেটকি মাছ ধরছি আনন্দে, সেটার জন্য নেমে যাচ্ছি। এবারে নেমে গিয়ে আমি যে হাড়টা রেখেছিলাম সেখানে বেশি জল না, তাই মাছটাকে খুলে নিয়ে উপরে রেখে দিয়ে যখন আবার হাড়টা নেওয়ার জন্য এগোই, তখন দেখি না প্রচন্ড ঢেউ হচ্ছে, ঢেউতে গভীর খাদে ফেলে দিয়েছে, আর খুঁজে পেলাম না। সেখান থেকে ফিরে আসি মাছটা নিয়ে, এসে ভাবতে থাকি তাহলে এরকম বড় বড় কঙ্কাল যদি এখান থেকে বেরোয়, তাহলে হাতি বা ডাইনোসর বা এরকম খুব বড় বড় প্রাণী ছিল যার জীবাশ্ম এত বড় বড়। ফলে এর ঐতিহাসিক গুরুত্ব খুবই প্রাচীন, না হলে এত বড় বড় জন্তু এখানে থাকতে পারবে না। আবার প্রায় 12 থেকে 18 ফিট গভীরে এই হাটটা বেরিয়েছিল, প্রায় 12 থেকে 14 ফিট গভীরে বেরিয়েছিল এই হাটটা। ফলে সেখান থেকে আসার পরে তার পরের দিন থেকে সংগ্রহটা শুরু করি, সঙ্গে সঙ্গে জাল পাতাও হতে থাকে এবং সংগ্রহটাকেও শুরু করতে থাকি। ফলে এইখান থেকে আমার সংগ্রহটা শুরু। আমি একটু অতীতে ফিরে যাব, আমার পরিচয়টা দিই আগে। আমি সাহু পরিবারের একজন দরিদ্র পরিবারের ছেলে। আমাদের বংশের ইতিহাসটা আমি খুঁজে পেয়েছি। প্রায় 550 বছর আগে আমরা
উড়িষ্যাতে ছিলাম। আমি তথ্য ধরে ধরে সমস্ত খোঁজ খবর নিয়ে প্রায় ইতিহাস, প্রাচীন ইতিহাস আমাদের বংশের, সেটা পেয়েছি প্রায় 550 বছর। আমি পরবর্তী ভিডিওতে এই পরিচয়টা দিয়ে শুরু করব। নমস্কার। গোবর্ধনপুর সংগ্রহশালার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আপনারা প্রতি বুধবার এবং শনিবার রাত 8টায় ধারাবাহিক আমার এই গবেষণামূলক বক্তব্য আপনাদের কাছে তুলে ধরব। আপনারা চ্যানেলটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।